মহাবিশ্বের কোন মহাফলই যেমন তুষার ষোলো হিমালয়কে তোলাতে পারে না, তেমনি কারো কোন রণহংকার লোহমানব পশুপতির কেশ গুচ্ছকে সালা নড়াতে পারবে না। কারণ যখন পশুপতি হবে না তোরা, তখন সালা সকলের মাথায় করবে বার। আমি এক হাতে অন্যায়, অন্য হাতে অধর্মের কষ্ট নিয়ে ওকে শয়তানের জয়ধ্বনি করতে করতে পাপের সিঁড়িতে তারপর করে উঠে যাব ওই স্বর্গের নন্দন কাননে। এখানে প্রতিষ্ঠা করব শয়তানের সাম্রাজ্য, সপ্ত নরক। তুমি হাসলে কেন? আপনি হাসলেন বলে? কিন্তু তুমি তো পাগল নও, আর আমার হাসিতে হাসি মিলে প্রমাণ করে দিলাম যে এদেশের সিংহভাগ সাম্রাজ্য, পুলিশ প্রশাসন, আইন আদালত যেমন আপনার মতো মহারথীদের করুণা প্রার্থী, আমিও তার ব্যতিক্রম নই। তোমার কণ্ঠস্বর মধুর চেয়েও মিষ্টি, ভাষা অতীব সুন্দর, আর বুদ্ধিতে তুমি একটা আমি জানি মিস্টার চ্যাটার্জি, এটা তোমার হাজারা গুণাবলী এখানে কোনো কাজে লাগবে না। ব্যবসায়ী পশুপতি পাকড়াচ্ছে, কোন রাজনৈতিক নেতা নন। আপনি নেতা নন, আপনি হচ্ছেন তাদের পিতা, আইন জন্মদাতা। এ রাজ্যের বিশাল এলাকা জুড়ে সব নেতাদের জন্ম মৃত্যুর কুণ্ডলী লেখা হয় আপনার ওই কলমের। এত ভয়ানক বিদ্যা কোথায় ভাই? এমন মহান কাজ আমার একার হচ্ছে। অসাধ্যকে সাধন করার নামই হচ্ছে পশুপতি বাপ। আপনার কালো টাকার জোরে থানা বলে আইন আদালত উঠে আর বসে, তাই আপনার বিশাল বাহিনীর অগাধ পরিশ্রমে, আপনার বিশাল বাহিনীর অবৈধ কার্যকলাপ, শত অত্যাচার, খুন ধর্ষণ, ঠিক এমনি ভাবে আমিও চোখ মুখ বুঝে রাখে, যদি আরো কিছুদিন বাঁচতে চাও, তাহলে তুমি তো মরবে। তোমার বংশের বাতি জ্বালাতে কাউকে আমি বাঁচিয়ে দেবো না, আর সঙ্গে ধ্বংস করে দেবো তোমাদের ওই নিউজ পেপারের আমাকে ভয় দেখাচ্ছে। আরে তোর মতাই হিতাকাঙ্ক্ষী হিসাবে আমি আপনাকে সৎ উপদেশ দিচ্ছি। আমি ফুটপাতের ফেরিয়ে না, তোমাকে আমি বিনা পয়সায় উপদেশ দেবো। মনে রেখো, যখন এই পশুপতি হবে না কোনো, তখন সারা সকলের মাথায় করবে বার। সেই বাজের খবর থেকে বাঁচতে সাহায্য পাবো, তোমাকে দিচ্ছি আমি এই 1 লাখ টাকা। আরে নাও, ধরো। ওই টাকার বিনিময়ে আমায় কি করতে হবে? কিচ্ছু না রে ভাই, কিচ্ছু নয়। শুধু আমার যে কোনো কাজে তুমি কানা বোবা হয়ে থাকে, হচ্ছি অনিত্যরায় নির্দিত রাখে তোমাদের ওই সর্বনাশা দুর্দশার খবরকে। ধরো 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 ধরো। আরে নিয়ে নে আমার বাবু, নিয়ে নে। এ তুজো তোমার আর দুবার পাবে না। কথায় বলে হাতের লক্ষ্মী পায়ে মারাতে নেই। আপনার উপদেশ তো আমি শুনলাম দারোগা বাবু, আর এও বুঝলাম যে এই সন্ধ্যায় যদি জনগণ মাঝে মাঝে আপনাদের মাটিতে ফেলে পেটা। হয় তাদের হয়তো এই জামা কাপড়টা একটু নোংরা হয়, কিন্তু মা লক্ষ্মী স্বরূপা ওই টাকাগুলো নয়। সত্যি মশাই, আপনারা এই যুগের মহাপুরুষ। আপনার কথা শুনে মনে হচ্ছে অনেক কিছুই মনে হবে মিস্টার সাংবাদিক, কিন্তু বাস্তবটা বড় কঠিন আর নির্মম। তাই বুঝি শিক্ষা দীক্ষা ন্যায় নীতিকে বিসর্জন দিয়ে আপনার কথাগুলো ফাস্টফুড খাবারের মতোই মুখরোচক, কিন্তু বাস্তব জীবনে তার কোনো কাজেই লাগে না। যেমন যেমন ধরুন আমি কর্তব্যরত অবস্থায় মারা গেলাম, তখন আপনি হয় আমার মুখ তুলে পড়ে থাকা 1.5 কোটি টাকা দুটো ছবি তুলে তার এড্রেসে দুটো বড় বড় কথা লিখে খবরের কাগজের টিআরপি বাড়াবে। আর কিছুদিন পর যখন পেটের দায়ে
আমার স্ত্রী পুত্র পথে পথে ভিক্ষা করবে, তখন আপনি তাদের দুটো কথাও লিখবেন না আর তাদের ছবিও তুলবেন না, তখন কোথায় থাকবে আপনার এই ন্যায় নীতি শিক্ষা দীক্ষা? ভিক্ষার মাঠ পথে দাঁড়িয়ে ভিক্ষাকে বেছে নিও না। ঠাকুর রামকৃষ্ণ দেবের অমর বাণী, টাকা মাটি, মাটি টাকা। বর্তমান যুগে তারা সবই ফাঁকা। সেই ফাঁকার ফাঁপরে পড়ে নিজের জীবনটাকে মাটি না করে এই টাকাগুলো রাখো। তাতে বর্তমান যুগে রামকৃষ্ণ তোমায় দুভাগ করে আশীর্বাদ করবে। আমি ঠাকুর রামকৃষ্ণদেরকে দেখিনি আর আপনাকেও চিনিনি। আমি শুধু চিনি শুধু নিজেকে, আর বিশ্বাস রাখি আমার শিক্ষা বিবেক আর মনুষ্যত্ব। তাই আপনার উপদেশ মেনে জীবনকে রঙিন করে তুলতে ওই টাকাগুলো আমি নিতে পারলাম না বলে দুঃখিত। চলে আর জীবন ছেড়ে তুমি মৃত্যু গাই বেছে নেবে। জীবন মৃত্যু কারো পৈতৃক সম্পত্তি নয় স্যার, ওগুলো ঈশ্বরের দান। তাই তার দেওয়া জীবন একদিন তার নির্দেশে বিলীন হয়ে যাবে। আপনার পানের পৌঁছে লাবণ্যে ডুবে থাকা ডুবে রেখে আমি মৃত্যুতে বরণ করতে পারবো না। চলি স্যার, যদি বেঁচে থাকি আবার আপনার সঙ্গে আমার দেখা হবে। চলি স্যার, নমস্কার। বর্তমান সমাজে এদেরকে বলে লেখা পড়া জানা কণ্ড মূর্খ। আরে বাবা, পৃথিবীতে এসেছি কটা দিনের জন্য, তোকে শান্তিতে থাকবি সে না মিথ্যে নেই নীতিকে তোকে রাখলে রেখে মৃত্যুকে আলিঙ্গন করবে। এই সারাদেরকে বলে তোকে থাকতে ভূতে দিল। হ্যাঁ? টাকাগুলো তো আমরা ওকে দেই তা। সেটা কি আর ভালো দেখায় স্যার? শুনেছি আপনাদের টাকা ওই বোরলিনের মতো একবার টিউব থেকে বেরোলে আর ঢুকতে চায় না। তাই টাকাগুলো আপনার পকেটে না রেখে মানে আপনাকে দিয়েছি এই তো, কিন্তু এত টাকা হজম করতে পারবেন তো? হাসালেন স্যার, এ দেশের পুলিশ নদীর বালি, খনির কয়লা, খাদানের পাথর, এমনকি আস্ত গৃহপালিত পশু হজম করে দিতে পারে। আর তো সামান্য কটা টাকা। বেশ, তাহলে টাকাগুলো আপনি রাখুন। দেখবেন কোনটা গিয়ে যেন জিভের জন্য শুকিয়ে যায়। স্যার শুকোবে না, কারণ টাকাগুলো গুনবে বাড়িতে থাকা আমার রক্ত চোষা বউ। তো চোষাবো। অবাক হলেন স্যার, বর্তমান সময় সংসারে আমার মতো স্বামীর রক্ত চোষা বইয়ের সংখ্যা কম নয়, যারা হাসতে হাসতে নিজের স্বামীর মৃত্যু বান পর্যন্ত তুলে দিতে পারে এই সব পুরুষের হাতে। আপনার না করলেও চলবে দারোগা বাবু, আপনি আপনার যান ডিউটি পালন করুন। সারা দেশে খুন, চুরি, ডাকাতি, ধর্ষণ। আরে ওই ধর্ষণের জন্য তো টাকাটা নিলাম ম্যাডাম। যদিও এত বড় কেসে এই 1 লক্ষ টাকা নাকের নস্যি মাত্র। তারপরে আপনাদের হয়তো জানা নেই যে আপনাদের ছেলে ধীরাজ ওই বাগদি পাড়ার সুলেখা বাগদি নামক একটা মেয়েকে ধর্ষণ করে খিলের জলে ফেলে দিয়ে। আমি না বলছে বাগদি পাড়ার ছেলে বুড়ো সকলে। আমি ডেড বডিটাকে উদ্ধার করে মর্গে পাঠিয়ে দিয়ে এখানে এসেছি ধীরাজকে অ্যারেস্ট করতে। আপনি ধীরাজকে আরে বাবা, অ্যারেস্ট করি কি করে বলুন তো? আরে বাবা, কৃতজ্ঞতা বোধ বলে তো একটা ব্যাপার আছে। এই যে আপনি এতগুলো টাকা দিয়ে আমার মুখটাই তো বন্ধ করে দিলেন। এখন যাই থানায় গিয়ে দেখি এই টাকার কিছু অংশ বাকি অফিসারদের ভাগ দিয়ে তাদের মুখে সেলো টেপ লাগানো যায় কিনা। এখন কি হবে? সত্যি সত্যি যদি আমাদের ধীরাজ কোন ধর্ষণে চলবে না, আর এটাই ওর প্রথম ধর্ষণ করে ফেললাম। তাই আগের কেসগুলো যা হয়েছে এবারেও তাই হবে। প্রয়োজনে আরো কয়েকটি লাভ। কি বলছো তুমি?
যে রাশি রাশি টাকার বিষয় সম্পত্তির জন্য তোমার ভালোবেসে বিয়ে করা স্বামীকে আর আমি আমার পুরচিন দাদাকে নির্মমভাবে খুন করেছি। এই পাপের টাকা তো এমনি ভাবে সব পদে ক্ষয় হবে। ছেলেকে আদর্শবাদী মহাপুরুষ তৈরি করবে, তাই না পরমা? কিন্তু তোমার মতো স্বামী খাটিনি দাকিলের গর্ভে আমার মতো পিশাচ শয়তানের রসে যার জন্ম, কিন্তু মহাপুরুষ তো নয়, কাল পুরুষ হবে না পরমা, সে হবে আমার চেয়েও ভয়াল, ভয়ঙ্কর, নরক, দানব। তোমাকে যেমন হিংস্র দেখাচ্ছে কেন? তোমাকে দেখে তো আমার ভীষণ ভয় করছে, আমার ভীষণ ভয় করছে, ভীষণ ভয় করছে। তাহলে কি আমি বুঝবো যে তুমি কোনো অন্যায় বা পাপ কাজ করেছো? না, বাবা না, আমি অন্যায় বা পাপ কাজ করবো কেন? তাছাড়া তুই তোর মাকে ম্যাম বলে ডাকছিস কেন? আরে আমি যতদূর জানি, জন্মের থেকে আমি মানুষ হয়েছি অনাথ আশ্রমে, তারপর স্কুল, তারপর কলেজ, তারপর বিলেতে বাস করে মাত্র কদিন হলো আমি এই বাড়িতে ফেলেছি। তাই ওই বাংলা শব্দের প্রতিটা অর্থ আমার ঠিক জানা নেই, তাই তো আমি রিসার্চ করছি ওই বাংলা শব্দের প্রতিটা অর্থ জানার। তুমি আমি মা, বাবা, ভাই, বোন, এই কথাগুলোর প্রকৃত অর্থ কি? মা কাকে বলে? আরে কোন কোন গুণ, কাজ এবং কথাবার্তার মধ্যে একজন মহিলাকে মা বলে ডাকা যায়? আর বাবা তো আর যাকে তাকে বলা যায় না। আরে অনেক দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সহ্য করে আরে অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে একজন পুরুষ কিন্তু বাবা ডাক শুনতে পায়। তাই যাকে তাকে মা বাবা ডেকে ওই বাংলা অভিধানের মহতি শব্দগুলোকে তো আর আমি অবমাননা করতে পারিনি। দেখ এসব কি বলছিস বাবা? এসব কি বলছিস? এইসব কুসংস্কার তোর মাথায় কে ঢোকালো বলতো? হ্যাঁ, এই সমাজ সংসারে যে কাজ এবং কথাবার্তাগুলো মানুষ সহ্য করতে পারে না, আরে তাকেই তো কুসংস্কার বলে জ্বালিয়ে দেয়। তাহলে কি আমি বুঝবো যে তুমি বা তোমরাও আমার কথাগুলো সহ্য করতে পারছো না? তা কেন হবে সহজ? তবে তুই বিরাট ফেরত ডাক্তার হয়ে মদ খেয়ে মাতাল হয়ে যে কথাগুলো তুই বলে চলে আমার কথাগুলো অসহ্য লাগবে, আমার কথাগুলো অসহ্য লাগবে, কিন্তু ওই মদের কথা বলে মাতালদের অসম্মান করার অধিকার কিন্তু তোমার নাই। কারণ আমাদের মদ ব্যবসা করে আমাদের সরকার নিজে, আর সেই মদ বিক্রির পয়সায় আমাদের এই রাজ্যটা চলে। তাই মদকে অপমান করা মানে আমাদের দেশের নেতা, মন্ত্রী, সরকার সবাইকে অপমান করা। হচ্ছে নাকি? বলে এটা কি ভদ্রলোকের বাড়ি নাকি কোনো অসভ্য নোংরা মাতালদের শুড়িখানা? আর ওই কথাটা যদি তোকে আমি ঘুরিয়ে বলি যে তোকে পোশাক করে কি এসেছিস, তাহলে ভদ্রলোকের বাড়ি হলে আর একটু বিদেশ থেকে লেখাপড়া শিখে এসেও এতটুকু কমন সেন্স নেই যে বর্তমান ইন্টারনেট যুগে এটাই হচ্ছে মডার্ন ড্রেস। আরে আমরা যদি বদলি চলবে না, আর তুই তো তার জ্বলন্ত উদাহরণ। তুই এখন সুস্থ নস, তা কথা না বাড়িয়ে তুই এখান থেকে চলে যা। আরে দাঁড়িয়ে দিচ্ছ দেখ। আরে ওকে আমি চলে যাচ্ছি। আমি বুঝতে পারছি যে দিনের থেকে পাস করে ঘুরে আসার পর আমি বাংলাদেশি বংশের মূল সুতে আমি বুঝতে পারছি। আর এটাই বুঝি আমার মস্ত বড় অপরাধ। Right you are.
থেকে লেখাপড়া শুনে জ্ঞান তো বেশ ভালোই হয়েছে। তাহলে এই বাপ ঠাকুরদার মতো এই সম্মান না করে বংশের মুখ ছড়তে বেশি যাস না। আরে প্রয়োজন নেই বলো, প্রয়োজন নেই মানে আমার কাকাশি বংশকে কালিমা লিপ্ত করে ধ্বংসের মুখে ঠেলে দিতে এই সূর্যের মতো উগ্র আধুনিকতার নগ্ন পোশাক আর তোর মতো চরিত্রহীন কিন্তু যথেষ্ট। কি বললি জানোর? আমি চরিত্রহীন? না জানোয়ার না, তাই তাই যাবার আগে আমি শুধু একটা কথা বলি যাই, এই যুগের মাননীয় চরিত্রহীন মহাপুরুষ পুরাকালে দ্রৌপদীর জন্য কৌরব বংশ, সীতার জন্য সোনার লঙ্কাপুরী আর হেলেনের জন্য জয় নগরী ধ্বংস হয়েছিল। আর এই যুগের হাজার হাজার শুনেতে রাত্রির চোখের জল জানছো না, আর অভিশাপে শুধু তোর সঙ্গে এই পাকা জীবন তো ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। হাও ভারী বলে যে সুলেখা বাউরি মেয়েকে মৃত্যু ধর্ষণকে কেন্দ্র করে সারা এলাকা জুড়ে উত্তাল দেখা দিয়েছে, তাহলে তুই সেই যজ্ঞের পুরোহিত। চিন্তা না করলে চলবে। কারণ এলাকার ত্রাস, কোটি কোটি টাকার চৌধুরী পাকড়াসি বংশের ছেলে আমি, ধীরাজ পাকড়াসি। আমি সালা অন্তরে কুলাঙ্গার, কিন্তু কিন্তু বাইরে সকলের কাছে কর্ণের সে আমি কোন ধর্ষণ করবো না তো থেকে সন্ন্যাস হয়ে তাড়াতাড়ি ভিক্ষা করবো। না, তোকে সন্ন্যাসী হতে হবে না, আর ভিক্ষাও করতে হবে না। তাই বলে ছোট ভাই হয়ে তুই বড়দাকে চাবুক মারবি, ছোট বোনকে যেভাবে চাবুক মারবি। আমার চলার পথে বাধা সৃষ্টি করলে শুধু ওরা কেন, তোমরাও কিন্তু ওই চাবুকের হাত থেকে রেহাই পাবে না। যেমন করে দেয় ঘুমছায়া গ্রামের আবাল বৃদ্ধ বনিতারা। সন্ধিরাজ অর্থ সম্পদের জন্য আমরা এলাকার সে সবাই শ্রদ্ধাই না ভক্তি করে চললো, ভয়ে ভক্তি করে চলে। মনের শ্রেষ্ঠ স্বীকার করার জন্য কৌশল অবলম্বন করতে হয়, নইলে ব্যবহারের প্রাণ তো চলে যায়। প্রাণের ভয় বিরাজ পাকড়াসি করে না, সে শুধু জানে আমি সালা অন্তরে কুলাঙ্গার, কিন্তু বাইরেটা সকলের কাছে খণ্ডহার। তাই বলে তো পৌরসত্ব দেখাবি ওই খালে ফিরে কায় কাতা মাখা ওই বাগদি পাড়া মেয়েদের কাছে। ছি 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 ছি, তো রুচিটা এত নিম্ন মনে হলো কি করে ছোটদা? এই পাকড়াসি বংশের ছেলে হয়ে তুই কি না? বেশ, এখানে ঘনিষ্ঠ মাতাল যেমন মাদের বিচার করে না, তেমনি চরিত্রহীন কখনো নারীর জাত কুল আর মানের বিচার করে না। সেই কথাটা কি জনসমক্ষে চিৎকার করে না বললেই নয়, নাকি হলো সমাজে আমাদের একটা মান সম্মান আছে। সেই সম্মান আমি আদায় করে নেব। আমি সালা ভেতরে কুলাঙ্গার, বাইরেটা সকলের কাছে খণ্ডহার। মনে রেখো মা, রক্তের সাত মা বাঘের বাচ্চা বেড়াল হয়ে কখনো করবে না। সে সালা শত বিভাগে পড়ো, তার গলায় থাকবে বাঘের গর্জন। সালা এ না হলে আমার ছেলে। তার মানে তুই ছোটের কথাগুলোকে সাপোর্ট করছো নাকি? Yes! আমি মুখে ওর কাজের বিরোধিতা করলেও অন্তর থেকে চাই ও হবে সমাজ সংসার নববন্ধনের মধ্যে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড, সূর্য। কিন্তু তোমার এই সূর্য যেদিন নিজের আগুনে নিজেই জ্বলে পুরো শেষ হয়ে যাবে। তুই একটা নিজে মদান্নে শিক্ষিত মেয়ে হয়ে নিজের অভিযান বংশগৌরব আর আত্মগরিমাকে বজায় রাখতে আমি সবকিছু করতে পারি ড্যাডি। প্রয়োজন হলে আমি নারী থেকে নাগিনী হব, কিন্তু কিন্তু এই ছোটটার এই নিচুতা, ছি 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 ছি। আমার ছোট একদম ঠিক কথা বলেছে গো। এটাই বলছিলাম, এইভাবে ধীরাজকে আশকারা দিয়ে লাখ লাখ টাকা শ্রাদ্ধ করে বাবা মায়ের পাপের প্রায়শ্চিত্ত করছে। মনে করে দেখো বলবা, আমাদের সেই আগের দিনগুলো যখন আমরা টিভি চালিয়ে উত্তম সাথে হেঁটে চলেছিলাম, সেই আমাদের মতো নিম গাছে নিম ফল তো ফলবে
জানতে পেরেও প্রতিবাদের ভাষা তুলতে চায়, তাহলে ওরও পরিণতি হবে ওই জনপতি পাকরাশির মতো। ও মনে ছিল তীব্র বিষক্রিয়া চালায় আর ওর বুকে বসবে অতটাই বিষাক্ত বিচরণ। ওর সঙ্গে আমি বুঝিয়ে দেবো যখন এই পশুপতি হবে না তোরা, তখন সারা সকলের মাথায় পড়বে তার। শুনুন, আমার 4 নাম্বার স্বামী রকম সকম দেখে না হেসে আর পারে না বাবু। হ্যাঁ, তবে আপনারা যেন হাসবেন না, কারণ আপনাদের তো কারো আমার মতো 4 নাম্বার স্বামী নেই। তবে হ্যাঁ, খুব শিগগির আমি আমার ওই 4 নাম্বার স্বামীটাকে ডিভোর্স দিয়ে 5 নাম্বার স্বামীকে বিয়ে করবার জন্য মনের দিক থেকে আমি তৈরি হচ্ছি। আর মনের আনন্দে তার জন্য গাইছি, ওই না গো রামা, ওই না গো রামার কাঁচা পিড়ি পাকা দিল না, ওই না গো রামার কাঁচা পিড়ি পাকা দিল না, আর তাকে তাদের সোনার সুর পাকা দিল না, না গো রামার কাঁচা পিড়ি পাকা দিল না। কাঁচা বয়স থেকে আমার দুয়ার মুখে ধরে, কাঁচা সন্তানে আমার একটা সুখে ধরে। ও কাঁচা বয়স, হায় হায় কাঁচা বয়স, হায় হায় কাঁচা বয়স থেকে আমার দুয়ার মুখে ধরে, কাঁচা সন্তানে আমার একটা সুখে ধরে। বেশ আমার ভোগনা দেখে বসতে দিল না, না গো আমার কাঁচা পিড়ি পাকতে দিল না, ও কাঁচা পিড়ি পাকতে আমার পাকতে দিল না, ও না গো আমার কাঁচা পিড়ি পাকতে দিল না। এই হারামজাদা, চুপ চুপ কর বলছি। এই, এই কি হলো কি? বলে কি হলো কি? সারা কথা এমনি ভাবে চিৎকার করছিস কেন? আমি তো চিরকাল ষাঁড়ের মতো চিৎকার করতে পারবো, কারণ আমি তো তোর মতো গাই গরু নয়। কি? হায়রে কলিকাল, এই তোর মেয়েদের হাত। তার মানে তুই আমাকে ইনসাল্ট তো করছিস। ইনসাল্ট কিসের না? তোর যদি কোনো সম্মান থাকতো তাহলে হাসপাতাল চত্বরে ধাই ধাই করে নাচতে পারতিস আর গান গাইতে পারতিস। তাতে কি হয়েছে? বলি তাতে কি হয়েছে? দেখতে পাচ্ছিস না? দেখতে পাচ্ছিস না কত লোক বুধ হয়ে আমার নাচ দেখছে, আমার গান শুনছে। শুনবে না? সারাদের মনে ফুর্তি কত। একটু আগে কাঁদতে কাঁদতে রুগী এনে হাসপাতালে ভর্তি করেছে। কোথায় তাদের কষ্টে সমবেতি হবে? না, না। এই কাঠ ফাটা রৌদ্রে দাঁড়িয়ে কাজ চালাতে চালাতে তোর আর আমার নাচ দেখছে, আর তোর শরীরে ভাঁজ গুনতে গুনতে ফিরতে মজা মারছে। আমি কাউকে কখনো ফ্রিতে আমি কোনো সুযোগ নিতে দিই না। তাহলে তুই নাচ গান করে কি পেলি? পাইনি পাইনি, তবে খুঁজছিলাম যদি এদের কারোর মধ্যে যদি বাংলা সুপারস্টার হিরো ওই জিতের মতো কাউকে আমি পেতাম। হায়রে কলিকাল, এই তোর মেয়েদের হাত। তোর ছেলে পুলে হয়নি বলে আমি হাসপাতালে নিয়ে এলাম পরীক্ষা করাতে, আর তুই কিনা সিনেমার হিরো খুঁজছিস। তুই কি তাকে কোলে নিয়ে না রে হাদারা, না বলে নিয়ে আদর করবার জন্য নয় রে হাদারা, আমি তাকে বিয়ে করবার জন্য। হায়রে কলিকাল, এই তোর মেয়েদের হাত। আমি তোর জল জ্যান্ত চতুর্থ স্বামী বেঁচে থাকতে। আর থাকবি না, কারণ খুব শীঘ্রই তোকে আমি ডিভোর্স দেবো। সারা ভগবান, এটা তোর কি যুগ রে? আমি প্রেম করে তোর চতুর্থ স্বামী থাকতে
আর শাখা সিঁদুরও আমি কোনোদিনও পরবো না। কেন কেন? কেন কেন বুঝতে পারছিস না? ওই ইয়ং ছেলেদের ওদের বোঝাতে হবে না যে আমি এখনো কুমারী আছি। আর তাছাড়া হিন্দি সিনেমা ওই নায়িকা মীনা কুমারী 23টা বিয়ে করবার পরও ওর কিন্তু নামের শেষে কুমারী ছিল। তাহলে তাহলে তুইও কি ওই মীনা কুমারীর মতো 23টা বিয়ে করতে চাস? আরে আমার মন তো শোনা, না 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 না, আরে তার মতো নয়, তার মতো 23টা নয়, আমি বরং তাকে হারিয়ে আমি চ্যাম্পিয়ন হতে তাকে আমি 24টা বিয়ে করব, আমি তাই ভাবছি। তাহলে তাহলে তুই সোজা হয়ে দাঁড়া, তোকে একটা 24টা বিয়ে করার পর তোর নাম যখন এই দেশে বিদেশে ছড়িয়ে পড়বে, তখন তোকে দেখতে আসা হাজার হাজার মানুষের ভিড়ের মাঝে আমি তো হারের কাছেই যেতে পারবো না। তাই তার আগে তার আগে ফেটে যাচ্ছে। যাবেই তো, যাবেই তো, আমি জানতাম হিংসে তোর বুকটা ফেটে যাচ্ছে। আইনে কলিকাল, এই তোর মেয়েদের হার। ওরে মিনা, বর্তমান সমাজ সংসারে এই আমার মতো মেধাবরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাতে লাফাতে তোর মতো সুন্দরী মডার্ন মেয়েকে বিয়ে করতে যায়, তাদের ফেটে কোনো লাভ নেই। কারণ তোর মতো মেয়েরা গরম আলু ভাতের মতো কখন কার দিকে যে ঢলে পড়বি তাছাড়া ভগবানও জানে না। আহা, বড় ভালো কথা বলেছিস রে লালু। তোকে তো নোবেল প্রাইজ দেওয়া উচিত। আমার হাতে ক্ষমতা থাকলে। এই, কেন দাদা, আপনি তো এই ধূপচা বিধানসভার জনগণের ভোটে নির্বাচিত এমএলএ, তাই আমার হাতে ক্ষমতা না থাকলেও বিশেষ করে এ দেশের মায়েদের। একই কে মা তুমি? আমি আমি আপনার জ্যান্ত ভোটার ওই লালুর অস্থায়ী বউ। আরে লালু, তোর যে সুন্দরী এত বড় একটা বউ আছে, কই আগে তো কোনোদিন বলিসনি। তুই নিজে 1000বার আমার সাথে দেখা করো, কই বৌদিকে তো একবারও। 5 মিনিটের মধ্যে মারা থেকে বউ দিতে নেমেছে, আর কিছুক্ষণ দাঁড়ালে সেটা বউ দিকে বউ করে এগিয়ে চলবে। তাতে দোষ কোথায় রে? তাতে হয়েছে নাকি? আরে দেখবি ওই বুড়োটাকে না একটু বাজিয়ে দেখতে, দোষ কোথায় রে হাজারা? ওরে আমার মান্তু সোনা, ওরা হলো রাজনৈতিক নেতা, হয় দিনকে রাত হয়তো লয় করতে ওদের জুড়ি নেই। জানিস তোর মতো কত সধবা বিধবার ওরা উপকার করে। আরে লালু, তুই বৌদিকে কিছু বলছিস? হ্যাঁ দাদা, এই বলছিলাম আপনি এই এলাকার অনেক গরিব মানুষের সর্বনাশ থুড়ি 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 উপকার করেছেন। আপনার মতো বিষাক্ত কীটে নরকের চুরি মেলা ভাব। কি বলে শোন, আমি নরকে তার গল পাকিয়ে গেছে দাদা। এই আপনার মতো বুড়োর মুখে আমার মতো বাচ্চা ছেলের বউকে বৌদি বলে সম্মান দেওয়া শুনে। আসলে কথা কি জানিস লালু, আমরা হলাম নেতা মানুষ, তাই সকলকে আপন ভেবে ভালোবেসে বুকে টেনে নেওয়াটাই আমাদের কর্তব্য। ডাকি বলো বৌদি। ওরে, ওর কি কোনো জ্ঞান আছে? আমি বলছি আপনি আমায় ভালোবেসে বুকে টেনে নিয়ে যত খুশি আদর করুন, তাই বলে আমার ওই বউকে নয়। কেন রে লালু, কেন? কি হয়েছে? আরে উনি যখন আমাকে ভালোবেসে একটু আদর করতে চাইছেন, তখন ফ্রিতে একটু আদর খেতে দোষ কোথায় রে? কিচ্ছু দোষ নেই, কিন্তু ওই ধূর্ত
শিয়ালের সামনে ওরা করু হবে চাষ নামা। আমি তোর পায়ে ধরছি, বাড়ি যা। বলছি ঠিক আছে, আমি যাচ্ছি, আমি তাহলে বাড়ি যাচ্ছি। অনেকটা বাবু তাহলে আসছি আমি, হ্যাঁ আবার আপনার সঙ্গে আমার পরে দেখা হবে, তাহলে যাই। চলতে চলতে मुझे याद रखना, कभी अलविदा ना कहना, अलविदा ना कहना। मुझे याद रखना, कभी अलविदा ना कहना, আসি, নমস্কার, বাই বাই। আরে লালু, তুই হঠাৎ বৌদিকে বাড়ি পাঠিয়ে দিলি কেন? আপনি যেভাবে মাছকে বৌদিতে নামলেন তাতে আর রিস্ক নিতে পারলাম না। ওই সবে ধন নীলমণি ওই একটি মাত্র আমার বউ। তা হোক, আমি একদিন তোর বাড়ি যাব, তোর বইয়ের মিষ্টি হাতের চা। না 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 না, আরামসে আপনাকে ভালো চা আমাদের মোড়ের ওই বৌদির দোকানে পাওয়া যায়, সেখানে না হয় খাওয়াবো। শুধু শুধু কেন কষ্ট করে? আরে আমরা জনদরদি নেতা, ওতে আমাদের কোনো কষ্ট হয় না রে। তাছাড়া বাড়ি বাড়ি গিয়ে মানুষের সুখ দুঃখের খবরাখবরও আমাদের একটু আধটু নিতে হয়। সারা শুকুনের নজর ওই ও ভাগার দিকে, আর নজর তো নয় যেন শুকুনের দৃষ্টি। সারা সর্বনাশ, ভগবানও রোধ করতে পারবে না। এখন তাহলে আমি আসি দাদা, পরে দেখা করবো। আসি। মেয়ে তো নয়, যেন আগুনের আর সেই আগুনের ফুলকি ছুটিয়ে দিয়ে গেল আমার এই বুকে। সেই ফুলকির আগুন আমার বুকটা জ্বলে যাচ্ছে। সেই আগুনের ফুলকি আর কামড়ার আগুনে আমার বুকটা যেন জ্বলে পুড়ে যাচ্ছে। আর সেই আগুনের তৃষ্ণা মেটাতে চাই ওই সুন্দরীর উষিত পরশ। আমি জল নিয়ে এসেছি বাবু, জল নিন ধরুন। কি কে কে আপনি? আপনার ভগবান। What do you mean? কেন ভুলভাল ইংরেজিতে বড়ন করছেন বাবু? আমি বাংলায় বলছি, শুনুন। জলের অপর নাম জীবন। আপনার বুকে যে আগুন জ্বলছে তা নেভাতে যে জল দান করে সে তো আপনার জীবনে ভগবান নয় তো কি বাবু? চুপ শালা ভিখারি। আমার বুকে যে আগুন জ্বলছে তা ওই জলে নিমবে না, কারণ আমার বুকের মাঝে জ্বলছে সর্বনাশার আগুন। সেই আগুনের ফুলকি আপনি মুঠো মুঠো ছড়িয়ে দিতে চান এই সমাজ সংসারের বুকে, তাই না নেতা বাবু? চুপ শালা, আমি যে নেতার কথা তোকে কে বলেছে? বলতে হবে কেন বাবু, বলতে হবে কেন? মুখ দেখলেই তো চেনা যায় সে কোন জাতের শেয়াল। সে শুধু হাঁস মুরগি খায় না মানুষের ঘাড় মোট্টায়। আর একটা বাজে কথা বললে তোকে আমি পুলিশেতে বলে শয়তান। শয়তান। তাই তো লোকে বলে বুঝি রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু। আপনি নিজে যেমন শয়তান। তাহলে শয়তানের শেষ চিহ্নটা
পড়ে শয়তান। বলেন কিসের? এতে শুধু আপনার জামা কাপড় নোংরা হবে তা নয়, হাতটাও তো দুর্গন্ধে ভরে যাবে। স্যারের অনুরোধে আর তোকে ছেড়ে দিলাম, ভবিষ্যতে কোনো তুই বেয়াদবি করলে আপনাকে কিছু করতে হবে না স্যার, আমি এই শালাকে সাহায্য করে দিচ্ছি। চাটুন চাটুন ভালো করে চাটুন স্যার, নইলে প্রশাসনে ধর্ম বজায় থাকবে কি করে? নেপালের জুতো জিপ দিয়ে পরিষ্কার করতে আমাদের মধ্যে ভিখারিদের মারুন, ধরুন, জেলে পুরে গোটা গোটে কেস দিন, তবেই তো আপনাদের পদোন্নতি হবে, হবে গণতন্ত্রের জয়, হবে দেশের উন্নয়ন। তবে রে জানোয়ার, গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ পুলিশ প্রশাসন, তাই তো নিরীহ ভিখারির উপর ওই প্রশাসনের লাঠি পড়া লজ্জা। পবিত্র গঙ্গার জলে ধুলে পুঁতে যাবে না স্যার। আপনি জানেন না বড় বাবু, ও ভিখারি নয়, ও একটা মিটে শয়তান। আপনাদের প্রশাসনের ভিতরে যদি একটা শয়তান হয়, তাহলে এটা সে নেতা মন্ত্রী শিল্পপতিদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে এই সমাজের মুখে ধোয়া তুলসী কথা থেকে সমাজ ছেড়ে খোঁজে বসে আছে। তাদের প্রকৃত পরিচয় কি? আসলে কি জানেন সুরজ বাবু, তাহলে আপনারা কথা বলুন স্যার, আমি একটা বিশেষ কাজে আমি বেগতিতে বুঝে বলাই গামছা দিয়ে কেটে করতে চাইছেন সমাজ সেবক বাবু। কেটে পড়বো কেন, কেটে পড়বো কেন? আসলে কথা কি জানেন, হাসপাতালে কিছু রুগী ভর্তি আছে, তাদের সঙ্গে দেখা করে হাসপাতালের সুপারের সঙ্গে কিছু কথা আছে। বুঝতেই তো পারছেন নেতা হওয়ার কত দায়, কত দায়িত্ব। কি হলো, দাঁড়িয়ে রইলেন যে পুলিশ অফিসার? বলি নেতার পিছু পিছু যান, তবে তো কিছু পাওনা আসবে, পদোন্নতি হবে। ও কথা বলে আর লজ্জা দিও না ভাই। অবশ্য ওটাকে বিসর্জন দিয়েই তো পুলিশের চাকরি করছি। তবু বাঘ মাছ জঙ্গলে মানুষ শিকার করে, লোকালয়ে নয়। এই নেতা, মন্ত্রী আর পুলিশ সবাই সারা সত্যের ভক্ত আর নরমের গরম। আমি বলতে যাচ্ছিল, আর তোমার কাছে সে ফিরে বেড়াল। কিন্তু কিন্তু কে তুমি? তোমার বেশভূষা, চলন বলন, কথাবার্তার মধ্যে যেন রহস্য লুকিয়ে আছে। সত্যি করে বলবে যে তোমার প্রকৃত পরিচয় কি? শুনেছিলাম তুমি বুদ্ধিমান, এখন তা প্রমাণ পেয়ে গেলাম। যাক শোনো, নাম আমার ধূমকেতু। তার আগে পরে কিছু নেই, নেই কোন পিতৃ পরিচয় বা কোন ঠিকানা। আকাশে ধূমকেতুর মতো এই সমাজ আকাশে আমি উদিত হই, আমার নিমিষেই মিলিয়ে যাই। তাই গুড বাই ব্রাদার, গুড বাই। কিন্তু কে এই ধূমকেতু যার বেশভূষা চলন বলনের মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে? তার বেশভূষার মধ্যে আছে যেমন জ্বলন্ত আগুন নিষ্ফুলনের নেই, একদম চলন্ত বাস্তব। তার বুকে চলে থাকা যে কোনো পুণ্যিত ঘর, যে কোনো অসাধ্যকে সাধন করতে সক্ষম। শুধু আমি অক্ষম রয়ে গেলাম আমার হৃদয় মন্দিরে মৃন্ময় দেবতাকে বিস্ময় করে তুলতে, তাই না সুরজদা? তুমি কি বলছো মাতুর? তোমার মতো তেজস্বিনী বিদুষিনী নারীর কণ্ঠে এই আকৃতির সুর, তোমার সেই দিব্য জ্যোতি নেমে গেছে সুরজদা। কলকাতায় বিদ্যাসাগর কলেজে পড়তে গিয়ে যে সূর্যের আলোয় আলোকিত হয়ে নিজেকে সাত রঙা রামধনু রঙে সাজিয়েছিলাম, গ্রামে ঘুরে ফিরে এসে বুঝলাম সেই সূর্য কেবল আকাশের শোভা পায়, ধরিত্রী নগণ্য ধূলিগুলোর সাথে একাকিত্ব হওয়ার অধিকার তার নেই। এই সূর্যের আসল প্রকৃত পরিচয় পেলে তুমি তোমার নিজের কৃতকর্মের জন্য আত্মগ্লানি ভুগবে না তো? তোমার মনে হবে না তো তুমি একজন সরকারচ্যুত দেবী হয়ে এই নরকের আবদ্ধনার কাছে আত্মবলিদান দিচ্ছ? তুমি কি বলছো সুরজদা? তুমি এই ধূপ ছায়া গায়ে বুকে বিত্তশালী রাজ পরিবারের যুবরাজ হয়ে তুমি মিথ্যে মিথ্যে মিথ্যে। ওই বিত্তশালী রাজ পরিবারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি ওই নবমন্ডল থেকে ছিটকে পড়া এক চলন্ত উল্কা পাপ
চলে পড়েছে। না 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 সুরক্ষা না, কখনো হতে পারে না, কখনো না। কলকাতায় তোমার সঙ্গে যখন আমি একই কলেজে পড়তাম তখন আমি ভেবেছিলাম তুমি হয়তো মধ্যম পরিবারের কোনো ছেলে, কিন্তু গ্রামে ফিরে এসে যখন শুনলাম যে তুমি রাজ পরিবারের বড় ছেলে। সত্য হতো মাধু, তাহলে তাহলে সবার আগে আমি ছুটে যেতাম তোমার কাছে, তোমাকে আমি মুমুক্ষু হৃদয়ে চেপে ধরে আমি যেমন ভালোবাসার পরিপূর্ণতা দান করতাম। কিন্তু কিন্তু কেন কেন তুমি তা পারছো না? কি তোমার প্রতিবদ্ধতা? বলো বলো, তুমি কি তোমার বংশ মর্যাদা আমি যাকে তোমার সামনে মাথার পাঁচিল হয়ে দাঁড়িয়েছে? বলো সুরজ, বলো। মাধু, মধুর সুর বেজে ওঠার আগে আমার আমার যে ছিঁড়ে গেছে জীবন বিনার তার, তাই তো আমি ক্লাসের কাছে ছুটে না গিয়ে আমি তোরের মতো করে বেড়াচ্ছি। আমি তোমাকে সচেতন করে বলতেও পারছি না আমি আমি তোমার প্রথম প্রেম পূজারিণী। চুপ করো সুরজ, তুমি তোমার সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণার ভাগ তুমি আমাকে দাও। তোমার সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা মুখে নিয়ে আমি যেন তোমার মুকুলের জীবন ধন্য করে বলতে পারি ও মনে রবে রবে
চাপরাশি বংশে জন্মগ্রহণ করে উঠুন। আমার জন্মলগ্নে কেউ করুনি উলুধ্বনি, কেউ বাজায়নি শঙ্করধ্বনি। এই করে কালো অন্ধকারে মেঘে যখন ঢাকা এই পৃথিবী, তখন তখন এই সুবাসিত লগ্নে আমার নাম লিখেছিল সুরজ। তাই তো কানা ছেলের নাম পদ্মলোচন। ভাই ভাই, এই মাস্টারমশাই হাসপাতালে ভর্তি আছেন তো? হাসপাতালেই আছে, তাই তো আজ আমরা বাবাকে নিতে এসেছি। তাহলে আর দেরি করো, চলো সবাই মিলে মাস্টারমশাইকে বাড়ি নিয়ে যাই। মাস্টার মশাইকে একটু করে ছুটি করানো যাবে, কিন্তু তার আগে তোকে বলতে হবে কি তোর জন্ম বংশের ছেলে হয়ে। বলবো বলবো রে মানে, আমি তোদের সব কথা খুলে বলবো, কিন্তু আজ বা এক্ষুনি নয়। এখনই বানায় কেন তুই এত বড় একটা ঘটনা অন্ধকারে রাখবি?